সময় কখনো কখনো থমকে থাকে যেন। কিছু বিষয় নিয়ে আমরা এতটাই ঘুরে থাকি যে চারপাশে কি হচ্ছে সেটা খেয়াল থাকে না, কিংবা আমরা সেটা করার প্রয়োজন মনে করি না। ভাবি এখানে সময় স্থির হোক, এভাবে কাটুক অনন্তকাল। কিন্তু এসবের কিছু ভাবছে না আবরাজ। সে মন প্রাণে চাইছে এই সময়টা দ্রুত কাটুক, নয়তো কিছু একটা মিরাকেল ঘটুক। মেয়েটার চোখে তার জন্য সে ভালোবাসা দেখে। সে সেই ভালোবাসা তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার রাখে না। মেয়েটাকে সে কোনো অপরাধ ছাড়াই 4 4টে বছর অবহেলায় অনাদরে রেখেছে। এতে কি শুধু তার দোষ? ভাগ্য কি একটু সহায় হলে পারতো না? কেন যে হলো না কে জানে। ফিচা হাতে কুচি তুলছে, আর সেটা করতে করতে আবরাজকে বলল, অবহেলা করেছেন মেনে নিয়েছি, ঠকালে খুন করে ফেলবো। ঠকাচ্ছি না। যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে সেটার কসম। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল। ফিজার হাত এত সময় কাজে চলতেছিল, তবে আবরাজের কথায় হাত থামে। ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠল, আপনার মা আপনাকে ভালোবাসে, এটা বিশ্বাস করেন? আমিও তো মাকে ভালোবাসি। তাহলে ভালোবাসার উপর সন্দেহ কেন? ফিজা সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো। আবরাজ হঠাৎ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, টিনা আমাকে ভালোবাসে না। জেদ থেকে তো আমার জন্য কত কিছু করে যাচ্ছে। ওর মন্তব্য তো শতভাগ আমাকে ভালোবাসে, এটা প্রমাণ করে। সত্যি তো এটাই, ও আমাকে ভালোবাসে না। তাহলে মুখে বলা ভালোবাসি, এটা কিভাবে বিশ্বাস করব আমি? আপনি যদি কাউকে ভালোবাসবেন সেটা উপলব্ধি করতে পারবেন, আপনার সম্পূর্ণটা তাকে ঘিরে হবে। আবরাজ কিছু বলে না, বইয়ের দিকে তাকিয়ে থাকে। বইয়ের চোখ ধাঁধানো সৌন্দর্যে তাকে চুম্বকের ন্যায় টানছে। কথার প্রসঙ্গ পাল্টেও কোনো লাভ হচ্ছে না। ফিজা ততক্ষণে নিজের হাতে ভাঁজ করে নেওয়া সবগুলো কুচিয়ে এবার কোমরে গুজে নিল। আবরাজের শরীর অসহ্য শিহরণে শিহরিত হলো। কয়েক সেকেন্ড মাত্র সময়টা, কিন্তু আবরাজ যেন সেখানে আটকে রইল। এমন রূপে একজন মেয়েকে স্বচক্ষে সামনে বসে দেখা বড্ড কঠিন। সেখানে যদি হয় মেয়েটা তার বিয়ে করা স্ত্রী, তাহলে কি করে নিজেকে ঠিক রাখবে কোনো পুরুষ? আবরাজ হেরে গেল কি? ভালোবাসা কি তবে নেই তার মধ্যে? কামনার সম্পূর্ণটা? নিজের কুচি ঠিক করে মাথা তুলে সামনে তাকিয়ে চমকালো ফিজা। বরাবর দাঁড়িয়ে আবরাজ। ফিজার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। উন্মুক্ত কোমরে আভাস পেল শক্ত হাতের। তৎক্ষণাৎ নিজের হাতখানা সেই হাতের ওপর চলে গেল। নিজেকে কোনো রকম সামলে অস্ফুটে বলে, আবরাজ। অভিযোগ তুললাম। টিনা নিজেকে অল টাইম আমার সামনে আকর্ষণীয় রূপে প্রেজেন্ট করেছেন। কখনো আমার ওর উপর ফিল আসেনি। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। খুব খারাপ হতে ইচ্ছে করছে আমার। সরি, বাট নট সরি কলিজাম। মুহূর্তে ফিজা উপলব্ধি করে সে শূন্যে ভাসছে। ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরে, মনে মনে ভিন্ন ছক কষে। আবরাজ ততক্ষণে বউয়ের এলোমেলো অর্ধ পরিহিত শাড়ি সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। বাইরে আজ বাতাস বইছে, ফাগুনের শেষ। রাতে ঠান্ডায় মানুষ কুপোকাত। ঝিরঝির হাওয়ায় জানালায় পর্দা দোলে, সেই বাতাস সারা কক্ষে শীতল করে। শুধু দুটো উষ্ণ দেহকে সেই শীতলতা ছুঁতে পারে না। ফিজার চোখের কোটরি ছিকছিক করে। আবরাজ যা দেখে মোলায়েম স্বরে বলে, সরি সুগন্ধি ফুল, তোমাকে কাঁদিয়ে আমার কখনো পোষাবে না। ভালো লাগে তোমায় কাঁদলে, একটু কাঁদো। অদ্ভুত মানুষ এই আবরাজ খান। ফিজার মুহূর্তে রাগ উঠে যায়, ইচ্ছে মতো চুল টেনে ধরে। আবরাজ হেসে ফেলে। নিজের কাজে ফিজা লজ্জাই পায়। আলতো হাতে আবরাজের ঘাড়ের উপর চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে এবড়ো থেবড়ো স্থানের সন্ধান পায়। বুঝে আসে না কিসের ক্ষত হতে পারে। তবে এমন মুহূর্তে এসব ভাবার মতো সময় আবরাজ তাকে দিল না। আপনি সিগারেট খান? হঠাৎ মেয়েলি চিকন স্বর কানে আসতেই আব্রাহাম ভ্রু কুচকে নেয়। এত রাতে এই মেয়ে এখানে? আব্রাহাম ভ্রু জোড়া কুচকে রেগে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কৈফিয়ত চাইছো নাকি? না না, তা কেন হবে, এমনি জিজ্ঞেস করেছি আমি। মেহেরিন সাথে সাথে ঘাড় নেড়ে বলে। আব্রাহাম হাতের সিগারেট শেষ করে। মেহেরিন ওর থেকে অনেকটা দূরে আকাশ পানে তাকিয়ে আছে। রাত বাজে 2টো। আব্রাহাম মোবাইলে টাইম দেখে, ফোন পকেটে রাখে। এরপর মেহেরিনের দিকে ঘুরে দাঁড়িয়ে আগের ন্যায় কণ্ঠে জানতে চাইল,
এত রাতে এখানে কি করো? ঘুম আসছে না। আমাকে দেখোনি এখানে আমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আব্রাহাম বলে উঠল। মেহেরিন নড়ে চড়ে দাঁড়ালো, দৃষ্টি এলোমেলো করে। আসলেই তো সে দেখেও কেন এলো এখানে? আজ ছুটি নিয়েছিল সে অফিস থেকে, একবারও দিনের সাক্ষাৎ হয়নি আব্রাহামের সাথে। এতে করে কেমন অস্থির লাগছে। মেহেরিন নিজের অধর চোরা মুখের ভেতর নিয়ে নিল, এরপর বলল, আমি জানতাম না, খেয়ালও করিনি। বাড়িতে গার্ড রয়েছে, রাতে এইভাবে ছাদে আসবে না। তারা আছে বলেই তো আসি, একা আসতাম নাকি? ভয় পেতাম তখন। মেহেরিনের বোকা বোকা কথায় আব্রাহামের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। রাগ নাকি বিরক্ত আব্রাহাম বুঝতে পারে না। যত্রতত্র দিল এক ধমক। মেহেরিন চমকে উঠল। আব্রাহাম কঠিন স্বরে বলে উঠল, এই মেয়ে কি বলো, মাথা ঠিক আছে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। রুমে যাও। মেহেরিন এক দণ্ড দাঁড়ায় না, চক্ষুদয় চলে টইটম্বুর। তখন দ্রুত পা ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে। আব্রাহামের হঠাৎ রাগ হচ্ছে। এই যে মেহেরিন কাঁদলো, ধমক খেয়ে চলে গেল, তারপরও আব্রাহামের কোনো হেলদোল নেই। সে নিজের মতো ফুসফুস করে সিগারেট চালায় দেশলাই দিয়ে। সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ঝুঁকতে লাগলো। মুহূর্তেই ধোঁয়ায় অন্ধকার করে নিজের চারপাশ বিড়বিড় করে আওড়ালো। পুরুষ দেখতে আসে রাত বিরাতে, গাধা কোথাকার। আবরাজ বউকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে এলো। নিচে নামিয়ে নিচে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। এক হাত কোমরে রেখে আর এক হাত মাথার পিছনে রাখলো। কোমরে জড়িয়ে আছে একটা টাওয়াল। সেভাবে থেকে ফিজাকে উদ্দেশ্য করে বলে, থাকবো সাথে আমি, তুমি না চাইলে পাশেরও। থাকুন। আবরাজের কথা সম্পূর্ণ করার আগে ফিজা থামিয়ে বলে। আবরাজ বৃষ্টি না চাইতেই যেন জল পেল, খুশি হলো। এই ঠান্ডার মধ্যে ঝর্ণা ছেড়ে সেটার নিচে দাঁড়ালো, সঙ্গে বউকে নিল। ফিজা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো আবরাজের তলপেটের পাশের শক্ত ওই জায়গাটা দেখার, তবে সফল হলো না। বিশেষ মুহূর্তে স্থানটা হাতে লাগলো, সেটা আবরাজ স্বেচ্ছায় দেখানোর মতো পাত্র নয়। ফিজা নিজের মতো চেষ্টা করেও কোনো লাভ হলো না। এর মধ্যে আবরাজ সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস চলল, ওখানে কি রকম? আমাকে দেখো। দেখছি। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। এভাবে কিছু সময় ভেজার পর আবরাজ বউকে বাথটবে বসালো। নিজেও ঝুঁকে ফিজার গলায় কালচে হওয়া দাগে আলতো করে ঠোঁট ঝুলাতে লাগলো। ফিজা চোখ বন্ধ করে বলল, পেইন হচ্ছে, ছাড়ুন। দেখবে না? আবরাজ আচমকাই জানতে চাইলো। ফিজা থমথমে খেলো, তবুও প্রশ্ন করলো, কি? তুমি যা খুঁজে যাচ্ছ। আবরাজের কথায় স্পষ্ট সে বুঝে গিয়েছে ফিজা কি খুঁজে এত সময় তাকে আটকে রেখেছে। ফিজাও ফনিতা না করে জিজ্ঞেস করলো, আপনি দেখাবেন? আবরাজ ফিজার কপালে চুমু খায়। ফিজা চোখ বন্ধ করে। আবরাজ বউয়ের থুতনিতে আঙ্গুল রেখে মুখটা সামান্য উঁচু করে চোখে চোখ রাখে। ফিজা চোখের পাপড়ি খুলতে দৃষ্টি আবরাজের চোখের দিকে স্থির হয়। আবরাজের গম্ভীর স্বর ভেসে আসে, বউ তুমি আমার, আজ হাতে লেগেছে, কাল চোখে পড়বে। পুরো আমিটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেখানে শরীরের কোনো চিহ্ন কেন লুকিয়ে রাখবো? ব্যথা এখনো? ফিজা আবরাজের সামনের দিকের কোমরের লম্বা কাটা দাগটার ওপর আলতো করে হাত ছুঁয়ে জিজ্ঞেস করলো। আবরাজ হাসে। ভালো লাগে যখন মেয়েটা তার একটু কেয়ার করে, তার কথা ভাবে। সুখী মনে হয় নিজেকে। আবরাজ মুখে মৃদু হাসি রেখে জবাবে বলল, পাগল মেয়ে, 4 বছর হয়েছে এটার। আপনি কোমায় ছিলেন 6 মাস। আবরাজ ফিজার কথায় অবাক হয়। সে মাথার আঘাতের কারণে কোমায় ছিল বছর খানেক সময়। এটা অবশ্য দেশে কেউ জানতো না। এমনিতেই সে দেশে খুব বেশি একটা যোগাযোগ করতো না। তার মধ্যে তখন সাব্বির ব্যাপারটা সামলেছে। আর ইলা বেগম ছেলের সাথে কথা বলতে খুব বেশি জোরাজুরি করলে ভিডিও কল দিয়ে বলতো আবরাজ ঘুমোচ্ছে। তিনি অবশ্য মেনে নিত। ছেলের ব্যস্ততার কথা জানতেন তিনি। ছেলের হৃদয় বড্ড পাষাণ, এটা বুঝেও গিয়েছিল ছেলে বিদেশ যাওয়ার পরপরই। তাই ব্যাপারটা সামলাতে খুব বেশি হিমশিম খেতে হয়নি সাব্বিরকে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, বাড়িতে সাব্বির কথা বলতাম। মাথার আঘাতটা আবার কোনো সমস্যা হবে না তো? সমস্যা যেন না হয় সেজন্যই 1 বছর এটা চিকিৎসা করিয়েছি, নয়তো এতদিন দূরে থাকতাম নাকি। বিয়ে বাবার কথা রাখতে করেছিলাম, যদিও তখন অভিমানে
ভেবেছিলাম কিছু বছর দেশে ব্যাক করব না, আর ভাগ্যের কি পরিহাস, দেখো 4 বছর সত্যি সত্যি আসতে দিল না। সেদিন আপনার উপর অ্যাটাক কে করেছিল? ফিজা সন্দিহান কণ্ঠে জানতে চায়। আবরাজ বউয়ের কথার বিপরীতে বলল, সেসব সারম, যে করেছে সে আমার তোমার পরিচিত, শুধু এটুকুই জানো। আমরা আর ওখানে নাই যাই, সংসার করি এখানে, আমাদের একটা পরিবার হবে, আপনার আমার একটা সংসার হবে। হবে। মোলায়েম স্বরে বলে আবরাজ। ফিজা ভেজা শরীরে জড়িয়ে ধরে আবরাজকে। এদিকে আবরাজ বউয়ের এমন ভাবলেশহীন কর্মে থম মেরে বসে রইল। পাগল করে দিচ্ছ সুগন্ধিপুন। ফিজা আবরাজের বুকে নাকমুখ গুজে রেখে বলল, খুব বাজে আপনি। শরীর ব্যথা? মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করলো আবরাজ। ফিজা কথা বলে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে ফিজাকে বলল, ড্রেস চেঞ্জ করতে হবে, ঘুম প্রয়োজন তোমার। ফিজা দূরে গিয়ে দাঁড়ালো। আবরাজ উঠে বাহিরে চলে গেল। নিজে কাপড় পরে ফিজাকে ওয়াশরুমে কাপড় দিল। ফিজা পুরোটা সময় যেন ঘরে রইল। ইস, সব সময় জীবনটা এমন সহজ সরল ভাবে চললে কতই না ভালো হতো। ফিজা সারাদিন রুমে শুয়ে বসে দিন কাটালো। আবরাজ অফিস গিয়েছে, ফিরতে রাত হবে বলেছে। সবাই রুমে এসে ফিজার সাথে আড্ডা দিয়েছে। মিষ্টি, ইলা বেগম, মহিতা বেগম, মেহেরিন তারা এখানে রয়েছে। আবরাজ নিজ থেকে তাদের থাকতে বলেছে। বাড়িতে সে একটা গেট টুগেদার করবে, এতে কারোর সমস্যা থাকার কথা নয়। যেহেতু হঠাৎ আবরাজ বিয়ে করেছে, সেক্ষেত্রে সবাই তো জানে না বিয়ে হয়েছে। আবরাজের সিদ্ধান্তে সবাই সহম। বিকালের দিকে ইয়াব বড় একটা পার্সেল নিয়ে একজন গার্ড হাজির হলো। রুমে বসে তখন ফিজা। গার্ড পার্সেল ফিজাকে দিয়ে চলে গেল। তখন ফিজার মোবাইল আবরাজের কল এলো। ফিজা ফোন রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে, সুগন্ধি ফুল। পার্সেল? রাতে বেরোবো। আবরাজ পরপরই জিজ্ঞেস করলো, শরীর এখনো খারাপ লাগছে? ফিজা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। মিনমিন করে বলল, ঠিক আছি। রেডি থাকুম, রাতে ফিরছি। আবরাজ কল কাটতেই ফিজা তপ্তশ্বাস ফেলল। কি সাংঘাতিক পুরুষ, এসব কেউ ফোনে জিজ্ঞেস করে? ফিজা ফোন রেখে পার্সেল খুলে থম মেরে বসে রইল। এক এক করে সবগুলো শাড়ি নামিয়ে বিছানায় রেখে ফ্যাল করে সেগুলোর দিকে তাকিয়ে রইল। ফিজা এক এক করে সবকটা শাড়ি গুনে দেখলো। মোট 24টা শাড়ি এখানে। বিছানা অনেকটা জায়গা জুড়ে সবগুলো শাড়ি। ফিজা বিস্ময় কিছু সময় চুপ করে থেকে আবার ফোন হাতে নিল। কল লাগালো আবরাজকে। আবরাজ কল রিসিভ করলো না। ফিজা বিরক্ত হলো। ফোন বিছানার ওপর ছুঁড়ে ফেলে হাঁটু মুড়ে বসে রইল ফ্লোরে। জার্মানি থাকতে 12টা দিয়েছিল, আর এখন 24টা, ডাবল। রাত 8:30টায় আবরাজ বাসায় ফিরল। সবাই তখন লিভিং রুমে বসা। কালকের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সবার আলোচনা। বাড়ি ঘর সন্ধ্যা থেকে সাজানো গোছানো শুরু হয়ে গিয়েছে। আবরাজ দৃষ্টি বুলিয়ে চারদিকে দেখে। সবাই আছে, বউ নেই তার। হাতে ঝুলানো কোট একজন সার্ভেন্ট নিতে এলে আবরাজ দিল না। মনে আছে তার এটার কথা, বউয়ের পছন্দ নয়। সে সেটা কোলে নিয়ে বসলো সোফায়। কথা হলো সবার সাথে টুকটাক। আব্রাহাম আছে এখানে। আবরাজ কি মনে করে জিজ্ঞেস করলো, বিয়ে করবি না? এক ঘর মানুষ, যদিও খুব বেশি নয়। মেহেরিন, মিষ্টি, মহিতা বেগম, ইলা বেগম, মিলন খান, সাব্বির, আর 2-3 জন ডেকোরেশনের লোক। আবরাজের মুখে হঠাৎ এমন প্রশ্নে সবাই কিছুটা কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে তাকালো। ইলা বেগম অবশ্য বড় ছেলের কথায় সন্তুষ্ট হলেন। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া নিয়ে তিনি তো কিছু বললেও কেউ কানে তুলবে না। এখন নিশ্চয়ই বড় ভাইকে এড়িয়ে যেতে পারবে না। আব্রাহাম গলা পরিষ্কার করলো। আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকিয়ে কফির মগ হাতে তুলে নিল। বলল, করব, মন মতো মেয়ে পাই। কেমন মেয়ে আমাকে বলো আব্বু, আমি খুঁজবো। ইলা বেগম বেশ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল। আব্রাহাম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, তোমাকে কষ্ট করতে হবে না আম্মু, আমি খুঁজে বলবো তোমায়। এই কথার ওপর তো আর কোনো কথা খাটে না, তাই এ ব্যাপারে আর কেউ কিচ্ছু বলল না। আবরাজ আব্রাহামকে লক্ষ্য করলো। রান্নাঘরে তাকিয়েছে, এটা সে খুব ভালো করে লক্ষ্য করছে। কিন্তু
কেন তাকালো? এই প্রশ্নের উত্তরের জন্য আবরাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ফিজা হাতে নাস্তার একটা প্লেট নিয়ে তখন বেরিয়ে এলো। আবরাজ এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল, তবে বউকে কাজ করতে দেখে মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত হয়ে এলো, হনহনিয়ে সিঁড়ির দিকে চলে গেল। ইলা বেগম পেছন থেকে ডাকলেও আবরাজ না তাকিয়ে বলে দিল তার টায়ার্ড লাগছে। ইলা বেগম এটা শুনে আর কিছু বলল না। ফিজা বুঝে পেল না এত সময় বসে থেকে এখন কেন চলে গেল। ফিজা নাস্তা রেখে ইলা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা কি বুঝলেন কে জানে, ফিজাকে গম্ভীর স্বরে বললেন, রুমে যাও, দেখো গিয়ে ওর কিছু লাগবে নাকি। ফিজা সবার দিকে একবার করে তাকালো, কারণ ওর দিকে নজর নেই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ফিজা। এরপর শাশুড়ির পেছন থেকে গুটি গুটি পায়ে চলে গেল। আব্রাহাম সেদিকে বার কয়েক আর চোখে তাকিয়ে দেখলো, তবে নিজের এই কাজে সে নিজেই বারবার বিরক্ত হচ্ছে, সাথে নিজের উপর রাগ হচ্ছে। ফিজা রুমে এসে আবরাজের দেখা পেল না। রুমে নেই আবরাজ। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। ফিজা কাছের দেওয়ালের ওপরে বলিষ্ঠ একটা ছায়া দেখলো, ঝর্ণার নিচে দাঁড়িয়ে। ফিজা জানে আবরাজ রেগে আছে। কারণ কি? ওই যে রান্নাঘরে গেল। আবরাজ মোটেও চায় না বউ তার রান্নাঘরে যায়। সে জার্মান থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলেছে অনেকে বার ফিজার সাথে। কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে রান্নাঘরে যেন না যায়, যেটা ফিজা বারবার লঙ্ঘন করছে। ফিজা টাওয়াল একটা হাতে নিয়ে বাইরে থেকে হাত নাড়িয়ে আবরাজের মনোযোগ পাওয়ার চেষ্টা করলো, তবে কোনো লাভ নেই। আবরাজ দেওয়ালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। রাতের বেলায় এত সময় পানিতে ভিজলে ঠান্ডা লাগবে। ফিজা শেষমেশ বাধ্য হয়ে দরজা দিয়ে লক করলো। দরজা খোলা। ফিজা দ্বিধায় পড়লো যাবে কিনা। এর মধ্যেই ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসে, আপনি নিয়ে নিন না এটা। ফিজা মোলায়েম স্বরে বলল, কিন্তু পরক্ষণেই চমকে উঠল। কানে শুনতে পাচ্ছ না? আসতে বলেছি আমি। ভারী কিশোর। ধমক খেয়ে ফিজা দরজা অল্প একটু ফাঁকা করে ভেতরে এলো। আবরাজ সাথে সাথে বউকে ঝট করে নিজের সাথে চেপে ধরলো। ফিজা হতভম্ব। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আবরাজ আর ইউ ম্যাড? কথা শোনো না কেন তুমি? নাকি নিজেকে খুব বড় মনে করো? তুমি শুনতে পাও না আমার কথা? আমি মোটেও নিজেকে বড় মনে করি না। কেন রেগে আছেন? চুপ বেয়াদব মেয়ে। রাগের কারণ জানার পরেও কারণ জানতে চাইলে আরও বেশি রাগ হয়। আবরাজ ফিজার পেটে আঙ্গুল চেপে ধরে। ফিজা ব্যথা পায়, তবুও টু শব্দ করে না, বরং আবরাজের রাগ দেখে এই মুহূর্তে ওর হাসি পাচ্ছে। ঠোঁট টিপে হাসি আটকে রাখলো। পানির ধারা ঝর্ণা থেকে পড়ে দুজনকে ভিজিয়ে চবুথবু করে দিয়েছে। দুজনের কেউ পানির জন্য চোখ মেলে একে অপরের দিকে তাকাতে পারছে না। ফিজা তবুও পিটপিট করে তাকিয়ে আবরাজের দিকে বলল, আচ্ছা সরি, যাবো না রান্নাঘরে, ছাড়ো নামাই। বলতে বলতে আবরাজের উন্মুক্ত লোমহীন বক্ষে অধর ছুঁয়ে দিল। আবরাজ ফিজাকে ছাড়লো না। ফিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ভ্রু কুঁচকে তাকায় আবরাজের দিকে। আবরাজ ফিজার ঘাড়ের ভেজা চুলগুলো বাহাতে সরিয়ে নিল। ঝুঁকে এসে সেখানে পরপর অনেকবার অধর বুলিয়ে দিতে লাগলো। ফিজা কোনো রকম নিজের হাতটা ছাড়িয়ে ট্যাপ বন্ধ করে দিল। পানি পড়া বন্ধ হলো। তবুও আবরাজ খানের রোম্যান্স বন্ধ হলো না। ফিস ফিস মাদকাসক্ত স্বরে শুধালো, এখন তো আরো আগে না। আবরাজ শোনার পাত্র নয়। ফিজা বাধা দিলেও ও শুনবে না। ভেজা কাপড়ে বউকে কোলে নিয়ে আবরাজ রুমে চলে এলো। নিজের গায়ের অর্ধ পরিহিত ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। সেটার স্থান হলো মেঝেতে। ফিজার সর্বাঙ্গে বিচরণ ঘটে বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার। অনুভূতির অন্তরালে সার বস্তু আবিষ্কার করলো পুরুষটা। তাকে ছুঁয়ে দিলে সে নিজেকে সামলে উঠতে পারে না। এত বছর এত দিন চা হয়নি, কিংবা বারবার ছোঁয়ার চেষ্টায় বাদ সাধ্য সে। আজ এখন এসে তার বাধা দিতে পারে না, বরং স্বামী নামক এই পুরুষের ছোঁয়ায় সে ভালোবাসা খুঁজে পায়। সুখের খোঁজ পেয়ে সে দুঃখ ভুলতে বসে। হয়তো দুঃখ দেওয়ার মানুষটা তাকে খুশি করে ভালোবাসে বলে। এবার কি সময় এলো তবে আবরাজ খানকে অবহেলার অনলে পুড়িয়ে তার করা ভুলের সাথেই তাকে সাক্ষাৎ করানোর? ফিজার বুক ভারী হয়। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে নোনা জল। কানের পিঠে তা বিলীন হয়ে যায়। শক্ত হাতে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে কাঁদতে কাঁদতে আওড়ালো, ইউ আর ভেরি ব্যাড বয় আবরাজ খান। আবরাজ থতমত খেলো। নিজের কাজের ব্যাঘাত তার মোটেও কেউ খারাপ লাগেনি।
বরং বউয়ের কান্নায় তার অন্তর ছারখার হয়। বউয়ের ছোটখাটো দেহকানা নিজের শক্তপোক্ত দেহে চেপে ধরে কাতর কণ্ঠে বলে, সরি সুগন্ধিপুর, আমি তোমায় শুধু কষ্টই দিয়ে গেলাম, তবে এতে আমি এতটুকু অনুতপ্ত নই। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে। সরি বা ইস টু